নমস্কার। আহ, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে একটি অন্য ধারার নতুন বিষয় আলোচনা করতে চলেছি, যার নাম দিয়েছি আমি সি ট্রেড অব দ্য চোলাস। মানে চোল রাজাদের সময়কালের সমুদ্র বাণিজ্যের কথা আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রথমেই বলে নি, গোটা ভিডিওটি দেখবে। বিশেষ করে কেউ স্কিপ করো না, এই কারণেই কারণ তোমরা এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক, বিশেষ করে তাদের জন্য যারা কলেজে পড়ছে এবং ইউনিভার্সিটিতে পড়ছে, এমএ লেভেলে, এবং যারা চাকরি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে, তাদের সবার কাজে লাগবে। তো আমার এই উদ্যোগ যদি কারোর কোনো না কোনো জায়গায় যদি একটু হেল্প করতে পারি, সেটাই যদি তোমাদের বোঝার সুবিধা হয়, কারণ তোমরা তো বইয়ে অবশ্যই পড়বে বিষয়টি। তো শুরু করা যাক। চোল রাজ্য কোথায় ছিল প্রথম, এটা দিয়ে। চোল রাজ্যের লোকেশনটা আমরা একবার দেখিনি। আমাদের প্রাচীন ভারতবর্ষের ইতিহাস এবং আদি মধ্যযুগের ইতিহাস যদি বলি, এবং আমাদের যে চোল রাজাদের যে ইতিহাসের কথা বলা হচ্ছে, সেই রাজবংশটা আমি প্রথমেই বলে নিই, দক্ষিণ ভারতের একটি রাজবংশ ছিল। ম্যাপটা দেখালেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এই ম্যাপটির মধ্য দিয়ে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে দক্ষিণ ভারতের একটি রাজবংশ। তো आज का टॉपिक है ट्रेड, सी ट्रेड ऑफ द चोलस। ये चोला जो एम्पायर था वो साउथ इंडिया में था। आज का जो साउथ इंडिया है वो तमिलनाडु है, केरल है, आंध्र प्रदेश है, कर्नाटक है और तेलंगाना है, इंक्लूडिंग श्रीलंका उस जमाने में। तो ये पूरा उस जमाने में चोला राज्य हुआ करता था। এই চোল রাজবংশের পলিটিক্যাল হিস্ট্রি আজকে আমরা পড়বো না। চোল রাজবংশের সময়কালে ভারতবর্ষের ইতিহাসের বাণিজ্যের সব থেকে বেশি শ্রীবৃদ্ধি হয়েছিল मुस्लिम पीरियड आगे, मतलब मुसलमान शासन से पहले भारतवर्ष में इतने बड़े तादाद में ट्रेड का विस्तार कभी नहीं हुआ था जितना चोलस पीरियड में हुआ था। तो आज हम डिस्कस करने वाले हैं चोलस पीरियड के बारे में। तो पहले थोड़ा सा एक डायनेस्टी का रिकॉर्ड्स चेक कर लेते हैं। टाइम पीरियड ऑफ द चोलस। তো ये ডায়নেস্টির যেটা স্থাপনার কথা বলা হয়, আমরা অশোকের রক এডিক্ট 13-এ রেফারেন্স কিন্তু পাই। 300 বিসিতে ওখানে চোল রাজাদের নাকি প্রথমের দিকে শুরুটা হয়েছিল, কিন্তু মাঝে একটা গ্যাপ চলে আসে। পরবর্তীকালে চোল রাজারা আবার নিজেদেরকে নতুন করে তারা রিপ্রেজেন্ট করেন, এবং যে রাজাটি চোলদের নতুন করে নিজেদেরকে ইতিহাসে স্থান করে নিয়েছেন, তিনি হচ্ছেন বিজয়ালয় চোলা। বিজয়ালয় চোলা ওয়াজ দ্য ফার্স্ট প্রমিনেন্ট চোলা রুলার। 848 চোল রাজ্যদের শুরু। আজকের যে টপিক, আজকে আমাদের এই 848 থেকেই এবং 1279 পর্যন্ত এই সময়কালে চোলদের যে বাণিজ্য সংগঠিত হয়েছিল সেই বিষয়ে। চোল রাজাদের মধ্যবর্তী সময়ের গুরুত্বপূর্ণ সময়কাল 1030 খ্রিস্টাব্দ এবং 1030 খ্রিস্টাব্দে দুইজন রাজার আমি তোমাদের নাম বলবো, যারা এই বংশের গ্রেটেস্ট রুলার। রাজরাজ ফার্স্ট এন্ড রাজেন্দ্র চোলা ফার্স্ট। রাজরাজ ফার্স্ট এন্ড রাজেন্দ্র চোলা ফার্স্ট ওর ছেলে ছিলেন, মানে মতলব ফাদার এন্ড সন। রাজরাজ চোলা ওয়াজ দ্য father, and the Rajendra Chola first, the greatest ruler of the Chola dynasty. तो ये तुम लोग का शॉर्ट क्वेश्चन आता है, द ग्रेटेस्ट रूलर ऑफ चोला डायनेस्टी। हु वाज द ग्रेटेस्ट रूलर ऑफ चोला डायनेस्टी? दैट इज রাজেন্দ্র চোলা ফার্স্ট। তো এবং শেষ কখন হয়েছিল? সেটা হচ্ছে 1279 সালে রাজেন্দ্র চোলা থার্ড। রাজেন্দ্র চোলা থার্ড হচ্ছেন এই রাজবংশের শেষ বড় রাজা। আমি প্রথমেই বলেছি যে আজকে আমরা পলিটিক্যাল হিস্ট্রি পড়বো না, তবে চোল রাজাদের যে রাজনৈতিক কর্তৃত্ব কোন কোন জায়গায় ছিল সেটা একটু দেখে নি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দক্ষিণ ভারতের বেশিরভাগ অংশ, এবং শুধু দক্ষিণ ভারত নয়, শ্রীলঙ্কা, শ্রীবিজয়, জাভা, মালয়েশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার ভিন্ন ভিন্ন অংশে তাদের কিন্তু साम्राज्येर विस्तार छिलो। मतलब साउथ इंडिया के छोड़कर भी, साउथ इंडिया तो था ही, उसको छोड़कर भी अंडमान निकोबार द्वीपपुंज जो है, अंडमान निकोबार आइलैंड, ये देखो श्रीविजय, जाभा, मलेशिया, काड़ा, ये इन जगह में भी इनका कंबोडिया, यहाँ पर भी इन लोगों का विस्तार हुआ था। मतलब चोला डायनेस्टी का विस्तार हुआ था।
আজকে যে মেইন টপিক আলোচনা করব সেটা হচ্ছে এই বিষয়ে, এই ম্যাপটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা আমরা আজকে দেখব যে চোল রাজবংশের বাণিজ্যের বিস্তার কতদূর হয়েছিল, কেন হয়েছিল, কোন কোন দেশের সঙ্গে বাণিজ্য হয়েছিল এবং কি কি জিনিসপত্র আমদানি রপ্তানি হয়েছে। अमी ये आज का जो टॉपिक है, ये इसमें इस मैप को हम तुम लोगों के सामने शेयर कर रहे हैं। यहाँ से पता चलेगा कि चोल का बिजनेस, चोल राज्य का जो बिजनेस कहाँ कहाँ हुआ था और किन किन चीजों का इंपोर्ट एक्सपोर्ट होता था, कौन कौन सी देश में इंपोर्ट एक्सपोर्ट हो रहा था और मीडियम कौन सा था, और सबसे बड़ी बात ये है कैसे हो रहा था और इसका कारण क्या था। তো প্রথমেই আমি বলবো চোল রাজাদের এই যে ভারতবর্ষে, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে ভারতবর্ষে এত বড় বিজনেস বাণিজ্য, সমুদ্র বাণিজ্য হয়নি এর আগে। কারণ কি? আমি তোমাদের দুটো মূল কারণের কথা বলবো। একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন। চোল রাজাদের জিওগ্রাফিক্যাল লোকেশনই বাণিজ্যের বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেমনটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল ইংল্যান্ডে, সেই ইংল্যান্ডের ঘটনা মানে যেমন হয়েছিল যে ওদের इंग्लैंड चारदिके समुद्र, उपकूल आबहवा, मतलब उनका सी लेवल बहुत अच्छा था, चारों तरफ समुद्री समुद्र था और उसके बाद वहां पर वेदर अच्छा था, इसीलिए वहां पर इंडस्ट्रियल रेवोल्यूशन सबसे पहले आया इंग्लैंड में। চোল রাজাদের ক্ষেত্রেও দুটো দেখো সমুদ্র ঘিরে রয়েছে চোল রাজাকে। একটা হচ্ছে চোল রাজ্যকে, একটা হচ্ছে বঙ্গোপসাগর ডাইনে তরফ আর বাঁয়ে তরফ আরব সাগর, আর একদম নিচে যেটা ইন্ডিয়ান ওশেন বলা হয় ভারত মহাসাগর। তাহলে চোল রাজা রাজ্য এমন একটা লোকেশন ছিল যে ভৌগোলিক লোকেশনটাই এত সুন্দর ছিল, বাণিজ্য করতে তাদের সব থেকে সুবিধা হয়েছিল। ফার্স্ট কারণ গুরুত্বপূর্ণ। সেকেন্ড কারণ হচ্ছে, तो फर्स्ट कॉज क्या था, ये ज्योग्राफिकल लोकेशन था जो वाणिज्य विस्तार में बहुत ही आसान हो गया चोल राजा मतलब राज्य को। और दूसरा ये है उनका पॉलिटिकल सिस्टम, पॉलिटिकल सेटअप एक ऐसा था जो चोल राजा ने सिर्फ भारत में नहीं, पूरा दक्षिण भारत में नहीं, भारत के बाहर श्रीलंका, यहाँ पर साउथ ईस्ट एशिया में बहुत सारे इन्वेस्टमेंट किए। स्पेशली हम बोलेंगे कि श्रीलंका के बारे में, बोलेंगे कि राजराज ने भी गया है, और राजेंद्र चोल, फिर कुलतुंग फर्स्ट, ये इन लोगों ने श्रीलंका को अभियान किए थे। मतलब बोललाम যেটা রাজরাজ ফার্স্ট, রাজেন্দ্র চোল ফার্স্ট, কুলতুঙ্গ ফার্স্ট, এরা সবাই অভিযান করেছেন, প্রায় 80 বছর ধরে শ্রীলঙ্কাকে ভারতবর্ষের কন্ট্রোলে রেখেছিলেন। এবং যখনই, শুধু তাই না, দক্ষিণ পূর্ব এশিয়ার ভিন্ন ভিন্ন রাজ্যে তারা অভিযান চালিয়েছেন, এবং যার ফলে কি হয়েছে, যখনই চোল রাজারা অভিযান চালিয়েছেন তাদের পেছনে পেছনে বণিকরাও গিয়েছে। চোল রাজাদের রাজ্য বিস্তারের একটা বড় উদ্দেশ্য ছিল বাণিজ্যকে বৃদ্ধি ঘটানো। তাহলে আমি তোমাদের দ্বিতীয় যে ইম্পর্টেন্ট কারণটা বললাম, পলিটিক্যাল জিনিসটাই ওদের বাণিজ্য বিস্তার করতে ভীষণ ভাবে সাহায্য করেছিল। তাহলে চোল রাজারা যখন গিয়েছেন ওখানে দখল করেছে, ওখানে বণিকরা ওখানে বসবাস স্থাপন করেছেন, ওখানকার ভারতবর্ষের মাল নিয়ে ওখানে বিক্রি করেছেন, ওখান থেকে প্রোডাক্ট এনে ভারতবর্ষের মার্কেটে বিক্রি করেছেন, চোল রাজ্যের মার্কেটে। যার ফলে একটা পলিটিক্যাল হিস্ট্রিটাই এমন ভাবে তৈরি হয়েছিল যে মানে চোল রাজ্যদের বাণিজ্য বিস্তার করতে ভীষণ ভাবে সাহায্য করেছিল। मतलब पॉलिटिकल एक्सपेंशन ही ट्रेड के विस्तार में बहुत बड़ा हिस्सा यहाँ पर मतलब कंट्रीब्यूट किए थे। তো আরেকটা জিনিস হচ্ছে চোল রাজাদের সময়কালেতে ভারতবর্ষের বিশেষ করে দক্ষিণ ভারতের সঙ্গে এমন কিছু কিছু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যেটা চোল রাজ্যের বাণিজ্য বিস্তারে ভীষণভাবে সাহায্য করেছিল। আমি তোমাদের যে দেশটার নাম বলবো সেই দেশটার নাম চীন। চীন দেশের সঙ্গে চোল রাজাদের এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, আমি আসছি পরে তোমাদের রেফারেন্স দেবো, যে চীন দেশের সঙ্গে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজ্যগুলোর সঙ্গে বিশেষ করে শ্রীবিজয় এবং মানে আমাদের এই যে কম্বোডিয়া, এই সমস্ত রাজ্যগুলোর সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক ছিল। বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্কের কথা বলবো, चाइना के साथ इनका रिलेशन बहुत अच्छा था, श्रीविजय के साथ इनका रिलेशन बहुत अच्छा था, कम्बोज के साथ इनका रिलेशन बहुत अच्छा था। তো চীনের সঙ্গে এতটাই মানে সুন্দর রিলেশনশিপ ছিল, ভারতবর্ষের একটা বিপুল পরিমাণে বাণিজ্য চীন দেশের সঙ্গে কিন্তু সংগঠিত হচ্ছিল। অনেক রেফারেন্স আছে, ভারতবর্ষে চোল রাজাদের ডেলিগেশন যাচ্ছে চীনের ডেলিগেশন আসছে ভারতবর্ষে, এরকম রেফারেন্স আছে। তো আমরা দেখে নিই যে চোল রাজাদের এই যে বাণিজ্যের যে রেফারেন্স, সেটা বাণিজ্যের রেফারেন্সের আর কোন কোন দেশের সাথে বাণিজ্যটা হতো সেটা একটু জাস্ট দেখে নিই। চায়না, সিলন, श्रीलंका যেটা বলছে, আরব, रोम, म्यांमार, इंडो चाइना, मलेशिया, श्रीविजय, इंडोनेशिया, मालदीव। तो इन देशों के साथ वाणिज्य होता था। हमारे देश का लक्षद्वीप और अंडमान निकोबार द्वीप, इनमें छोटा छोटा पोर्ट्स भी बने हुए थे। তো এটা হচ্ছে তাদের দেশগুলোর সঙ্গে আমাদের ইরাক, ইরান, ইয়েমেন, এখনকার দিনে যে দেশগুলো, ওদের সঙ্গেও চোল রাজাদের বাণিজ্য কিন্তু
হয়েছে। তো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে অনেক রেফারেন্স আমরা পেয়েছি যেখান থেকে আমরা প্রমাণ হয় যে চোল রাজাদের ইনফ্লুয়েন্সটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রচুর ছিল। আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি যে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য বিস্তার কিভাবে সংগঠিত হয়েছিল তার একটা বড় প্রমাণ দেখো। ইন্দোনেশিয়ার যে বরবদু স্তূপের গায়ে এরকম একটা জাহাজের আর একটা খোদাই করা অংশ পাওয়া গিয়েছে, সেটা চোল পিরিয়ডের। এর থেকে প্রমাণিত হচ্ছে যে চোলদের জাহাজ ওখানে গিয়েছে এবং চোল স্ট্রাকচার বরবদু স্তূপের গায়ে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার সব থেকে বড় প্রমাণ, অর্থাৎ ভারতবর্ষে চোল রাজারা প্রথমে বলেনি, চোল রাজারা কিন্তু শিবের উপাসক ছিলেন। मतलब ये जो साइबिज्म है वहां पर भी फ्लरिश किए थे, बुद्धिज्म है वहां पर फ्लरिश किए थे। साउथ ईस्ट एशिया के बहुत ही जगह में ये हम लोगों का प्रमाण मिलता है, इसका रेफरेंस ये है। দ্বিতীয় রেফারেন্স হচ্ছে দেখো এখানে কাম্বোডিয়া আঙ্করভাট যে স্ট্রাকচারটা এই মন্দিরের ক্যাম্পাসের, এটা কিন্তু সাইবিজম বুদ্ধিজমের মিক্সড সিস্টেম লক্ষ্য করা যায়। তাহলে এটাও চোলদের সময়কালে প্রভাব কিন্তু এই মন্দির গঠনেও বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে এটারও রেফারেন্স চোল রাজ্য দক্ষিণ পূর্ব এশিয়ায় বিস্তার লাভ, তাদের যে থটস मतलब चोलर्स का जो इन्फ्लुएंस वहां पर साउथ ईस्ट एशिया में पड़ा था, इसका बड़ा ये भी एक बड़ा रेफरेंस है अंकर भाट। তো চোলদের আরেকটা রেফারেন্স দক্ষিণ পূর্ব এশিয়াতে পড়েছিল মালয়েশিয়ায়। একটা মিউরাল পেন্টিং পাওয়া গিয়েছে কেদা ফোর্ট দুর্গ আক্রমণ করার। সেখানে দেখো এখানে চোলদের এই যে আগুন ছুটছে যে বলা হচ্ছে মানে কিভাবে ফোর্টটা দখল করছে তার একটা চিত্র কিন্তু ওই পেন্টিং এ পাওয়া গিয়েছে, মিউরাল পেন্টিং মালয়েশিয়াতে। সেটা তার একটা বড় প্রমাণ যে মালয়েশিয়া আমাদের দেশের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা ভীষণ সুন্দর যোগাযোগ ছিল। मतलब वहां पर ये जो फोर्ट का दखल किया जा रहा है और आग को फेंका जा रहा है, ये यहाँ पर पेंटिंग में दिखाई दे रहा है। पता नहीं तुम लोग को दिखाई दे रहा है कि नहीं दिखाई दे रहा है, शायद दिखाई दे रहा होगा। यहाँ पर आग दिख रहे होंगे। कैसे इस फोर्ट को, जो ये केदा फोर्ट था, उनको चोलर्स आर्मी ने यहाँ पर कंकेयर किए थे। तो हम पहले ही बता देते कि चोलर्स के पास इतने अच्छा शक्तिशाली एक नेवल फोर्स था जिसके चलते चोलर्स ने पूरा साउथ ईस्ट एशिया में पूरा दबदबा बना के रखा उस जमाने में। মানে নৌবাহিনী এতটাই শক্তিশালী ছিল, ভারতবর্ষে এত শক্তিশালী নৌবাহিনী কোন রাজবংশের আসেনি যেটা চোল রাজাদের ছিল। এবং এই নেভাল ফোর্স, এই নৌবাহিনী আমাদের ভারতবর্ষে চোল রাজাদের বাণিজ্য বিস্তারে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। একটা কয়েনের রেফারেন্স পাওয়া গিয়েছে, চাইনিজ কয়েন, যেটা কুইলন চায়নাতে বলা হচ্ছে, এটা কেরালাতে পাওয়া গিয়েছে। এর থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে চোল পিরিয়ডের সঙ্গে চায়নার যে বাণিজ্য চলছিল সেই বাণিজ্যের সব থেকে বড় रेफरेंस। मतलब एक चाइनीज कॉइन जो केरल में मिला है, क्विलन इसको चाइना में बोला जाता है, इसका चाइनीज देखो एक अक्षर भी लिखा हुआ है। तो ये इससे पता चलता है कि चोलर्स के साथ चाइना के इतना अच्छा संबंध था, इतना अच्छा रिश्ता था। এখন আমরা একটু দেখে নিই যে চোল রাজাদের যে পোর্ট গুলোর মাধ্যমে, পরে আসবো আমরা রেফারেন্সের কথায়। তবু রেফারেন্সের কথা যখন বলছি তখন আমি বলে নিই চীন দেশেতে একটা দলিল পাওয়া গিয়েছে, মানে একটা রেকর্ডসে পাওয়া গিয়েছে। সেই রেকর্ডসে চোল রাজাদের সঙ্গে চীনের যে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের মধ্যে যে বিজনেস হতো তার বড় প্রমাণ হচ্ছে चू लियन बोले एक वर्ड पाया गया है चाइनीज एक रिकॉर्ड से। चू लियंस एक रिकॉर्ड्स मिला है, टर्म मिला है जो चाइनीज रिकॉर्ड्स में है। वो चू लियन का मतलब होता है चोल राज्य, चोल दे राजा दे राज्य। এবং এই চু লিয়নের কথা বলা হচ্ছে যে বারবার এই রেকর্ডসে উল্লেখ করা হয়েছে চীন দেশের সাথে চোল রাজাদের ভীষণ সুন্দর বাণিজ্যের কথা, অর্থাৎ 10th সেঞ্চুরি সির এটা একটা রেফারেন্স। চীন দেশে চু লিয়ন চোল রাজাদের উল্লেখ বারবার আসছে যে ওদের সঙ্গে চীনের একটা स्फीतोकाई वाणिज्य, मतलब एक बड़ा अमाउंट ट्रेड हो रहा था उस वक्त चीन के साथ। चोलस का ये वाणिज्य का सबसे बड़ा प्रूफ चूलियन वर्ड। उसके बाद एक मैंने 1016 चोलस के चूलियन का ही वही चूलियन के बारे में ऐसे बोला गया है कि चूलियन से एक वर्ड मिला है चूलियन के चोलस के बारे में के लोत्सा लोत्सा। ये लोत्सा लोत्सा माने होच्छे মানে প্রথম রাজরাজ চোল। লোৎসা লোৎসা মিনিং जो है वो রাজরাজ চোল। তাহলে এই রাজরাজ চোলের সঙ্গে চীন দেশের রেকর্ডে রাজরাজ চোলের নাম পাওয়া যাচ্ছে। এর মানে কি চোলদের সঙ্গে চীন দেশের একটা ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অর্থাৎ এর থেকে প্রমাণিত হচ্ছে চীন দেশে চোল রাজরাজ চোল কিন্তু চীন দেশে ডেলিগেশন পাঠিয়েছিলেন, এটার প্রমাণ আছে। এছাড়া রাজেন্দ্র চোল তার ছেলে 1033 সালে
তিনিও চীনে ডেলিগেশন পাঠাচ্ছেন। আবার প্রথম কুলোতুঙ্গ 1077 সালে তিনিও ডেলিগেশন পাঠাচ্ছেন। मतलब एक के बाद एक राजराज फर्स्ट, राजेंद्र चोल फर्स्ट, कुलोतुंग फर्स्ट, इन्होंने बारी बारी की में डेलीगेशन भेजा है। वहां से भी डेलीगेशन आए चोलस के पीर, चोलस के एम्पायर में जो ट्रेडिंग कम्युनिटी है वो आए, तो इसलिए बहुत ही बिजनेस अच्छा हुआ। तो चीन के साथ रिश्ता हम लोगों का बहुत ही दमदार रहा, और सबसे बड़ी बात यह है कि चीन के साथ उस जमाने में भारत का रिश्ता बहुत ही अच्छा था, बहुत ही अच्छा था। তো চীন দেশের সঙ্গে বাণিজ্যের সুমধুর সম্পর্ক, এই যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং আমাদের বললাম ওয়েস্টার্ন সাইডে কোন কোন মানে বাণিজ্য কোন কোন পোর্টের মাধ্যমে বাণিজ্য হতো সেটা আমরা একবার একটু দেখে নিই। তাহলে ইস্টার্ন সাইড, চোল দেশের যে চোল রাজাদের যে পূর্ব দিকে যে বন্দরগুলো ছিল, যে বন্দরের মাধ্যমে বাণিজ্য চলতো সেগুলো একটু দেখে নিই। বিশাখাপত্তনম আজকের দিনে, নাগাপট্টনম, মহাবলীপুরম, সালিউর অ্যান্ড কোরকাই, এই সমস্ত পোর্টগুলো থেকে বাণিজ্য হতো তখনকার দিনে। আর ওয়েস্টার্ন সাইড যদি আমরা দেখি কোন দুটো বন্দর গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে कालीकट एंड क्विलन। ये दो पोर्ट था वेस्टर्न साइड का, और ईस्टर्न साइड में इन सब पोर्ट से ये वाणिज्य होता था। তো এখন একটু দেখে নিই যে মানে আমাদের ভারতবর্ষের আহ, কোন কোন সামগ্রী এই দেশগুলোর সঙ্গে বিজনেস হতো। আচ্ছা, যদি সাউথ ইস্ট এশিয়া কান্ট্রিগুলো আমি তোমাদের ম্যাপ দেখালাম, ওই কান্ট্রিগুলোতে যে বিজনেস চলছিল সেগুলোর মধ্যে কটন, সুতি বস্ত্র, হাতির দাঁত, তারপর ধরো কাঠ, স্যান্ডেলউড স্পেশালি, এবং ক্রিস্টাল, আয়ুর্বেদিক নানান প্রোডাক্ট, গন্ডারের খড়গ যেটা রাইনোস আমরা সোর্ট বলি, আর ডিফারেন্ট সেন্ট মানে আমরা অত্যন্ত সুগন্ধি দ্রব্য যেটাকে আমরা বাংলায় বলি, গোল্ড সিলভার অর্নামেন্টস, নানান ধরনের অলংকার, টিন কপারের পরিমাণটা যদিও আমদানি পরিমাণটা বেশি হতো, এখানে রপ্তানি পরিমাণটা কম ছিল। তো সামগ্রী তৈরি করে সেটা নিয়ে যাওয়া হতো। এটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রি গুলোর সঙ্গে চোল রাজাদের যে বিজনেস, যে কমোডিটিস যেগুলো যেত সেটার একটা রেফারেন্স। আর যেগুলো ইম্পোর্ট হতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইনক্লুডিং চায়না, যেগুলো ইম্পোর্ট হতো সেগুলো নিয়ে একটা দেখে নিই। ডিফারেন্ট ক্রপস, বিভিন্ন ধরনের শস্য, টিন আমাদের ওখান থেকে আসতো, কপার ওখান থেকে আসতো এইসব দেশগুলো থেকে, আয়রন এসব দেশ থেকে আসতো, গোল্ড সিলভার অন স্পেশালি ফ্রম চায়না অ্যান্ড সুমাত্রা অলসো, এইগুলো থেকে গোল্ড সিলভার আসতো, হিসেবে আসতো আমাদের দেশেতে। স্পেশাল কটন ক্লথস, যেটা শ্রীলঙ্কা এবং চায়না, এটা হচ্ছে মানসোল্লাস বলে একটি গ্রন্থ আছে দক্ষিণ ভারতে পাওয়া গিয়েছে। দক্ষিণ ভারতের গ্রন্থ মানসোল্লাসে উল্লেখ করা হয়েছে যে শ্রীলঙ্কা এবং চায়নার একটা স্পেশাল জাম মানে কাপড় আসতো আমাদের দেশেতে, কিন্তু এই বস্ত্র আমদানি করা হতো, কিন্তু কি ধরনের বস্ত্র সেটার রেফারেন্সটা বলা নেই, তো বস্ত্র আমদানি হতো এর কথাটা রয়েছে। তার মানে এটা স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে আমাদের দেশে একটা বাণিজ্যের একটা যোগাযোগ ছিল, मतलब ইম্পোর্ট हो रहा था उस वहां से साउथ ईस्ट एशिया इंक्लूडिंग श्रीलंका ऑल्सो। ये यहाँ पर ये सब चीजें उस वक्त से हमारे देश में आते थे। তো এর পরের এক্সটেন্ট দেখি যে ওয়েস্টার্ন সাইডের যে দেশগুলো, যেমন আরব, ইরাক, ইরান বললাম, ইয়েমেন বললাম, এইসব দেশগুলো থেকে কি কি জিনিস আমাদের দেশ থেকে যেত, সেটা ডিফারেন্ট ক্র্যাপস মেড বাই আওয়ার ইন্ডিয়ান ক্র্যাফটসম্যান, ইরাক, ইরান, ইয়েমেন, নানান দেশে আমাদের দেশে যে ছোট ছোট কারিগরি শিল্পের মানুষেরা তৈরি করতেন সেটা ওখানে কিন্তু যেত। स्पाइस, डिफरेंट टाइप ऑफ स्पाइस, मसाला जिसको हम लोग बोलते हैं, वो भी जाते थे, जो केरल में बहुत फेमस है। साउथ में तो मसाले के लिए बहुत ही फेमस है, स्पेशली केरल। और এলিফ্যান্ট টিথ, হাতির দাঁতে তৈরি নানান সামগ্রী যেত ওখানে, উডস, নানান ধরনের, বিশেষ করে চন্দন কাঠের কথা বলবো, সেটা ওখানে যেত। স্যান্ডেলউডস जिसको हम लोग बोलते हैं, वहां पर इम्पोर्ट एक्सपोर्ट होता था। स्फटिक যেটাকে ক্রিস্টাল কথা বলা হচ্ছে। আয়ুর্বেদিক, এখানে কিন্তু ভেষজ সামগ্রী, কারণ আমরা জানি সাউথ ইন্ডিয়া আয়ুর্বেদিক সিস্টেমের জন্য ভীষণ বিখ্যাত। আর ডিফারেন্ট টাইপ অফ সেন্ট, সুগন্ধি দ্রব্য, গোল্ড সিলভার অর্নামেন্টস, তো এইসব জিনিসগুলো কিন্তু এখানেও এক্সপোর্ট হতো। মানে হ্যাঁ, এক্সপোর্ট হতো আমাদের ভারতবর্ষ থেকে, এখানে যেত। যেটা ইম্পোর্ট হয়ে আসতো ওখান থেকে, সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ইম্পোর্ট হতো সেটা হচ্ছে হর্স, স্পেশালি আরব দেশের ঘোড়া আমাদের দেশেতে আসতো দক্ষিণ ভারতে। मतलब हॉर्स जो है वहां से हमारे देश में सबसे ज्यादा आते थे। अरब, क्योंकि अरब जो ब्रीड है ना, इन देश अरब का घोड़ा का जो ब्रीड है वो बहुत ही अच्छा है, बहुत ही अच्छा है, तो इसलिए वहां से ही मंगवाया जाता था। और एक माना जाता है कि उस जमाने में साउथ इंडिया में जो घोड़े का, जो अगर कोई किसी का मतलब किसी का डिजीज होता है घोड़े का, तो वो ज्यादातर मर जाते थे। उस जमाने में वो दवाई नहीं मिलता था। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে ঘোড়ার
চিকিৎসার জন্য সেই লেভেলের মেডিসিন তখন আবিষ্কার হয়নি এবং অনেক ঘোড়া মারা যেত, যার ফলে প্রচুর পরিমাণে হর্স আরব থেকে দক্ষিণ ভারতের রাজবংশগুলো আমদানি করতো। চোলরা তার ব্যতিক্রম ছিল না। এই ঘোড়াই তারা ব্যবহার করতেন, কারণ ঘোড়ার যে বংশটা ছিল আর কি, আরবদের দেশের থেকে যে ঘোড়াটা নিয়ে আসা হতো অত্যন্ত শক্তিশালী হতো এবং সাইজে বড় হতো। তো সেই জন্য দক্ষিণ ভারতের চোল রাজারা এবং অন্যান্য রাজবংশগুলোও করেছে, চোল রাজারা আরবদের সঙ্গে ঘোড়ার ব্যবসা করেছে। তো আয়রন এসেছে, গোল্ড আসতো, কপার আসতো, এসব টিন গুলো আসতো ইম্পোর্ট, ওই অংশগুলো থেকে নেওয়া হতো। এখন আমি তোমাদের এই তো গেল কমোডিটিস এর কথা, আমি তোমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত সামগ্রীর কথা বললাম এবং রেফারেন্স গুলোর কথা বললাম, এই দেশের যে চোল রাজাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস, কারা এই বাণিজ্য করতেন, ট্রেডিং কমিউনিটি, কিভাবে এই বাণিজ্য চলতো সেটা সম্পর্কে একটু ছোট্ট ধারণা আমি তোমাদের দিয়ে দিই। 72 নাগারাম অ্যান্ড ম্যানি গিল্ডস। গিল্ডস মানে হচ্ছে, গিল্ডস নিয়ে তোমাদের আলাদা টপিক আছে সাবজেক্টের। গিল্ডস হচ্ছে ট্রেডিং অর্গানাইজেশন। গিল্ডস এর মাধ্যমে ধরো অনেকগুলো বণিকদের সংগঠনকে বলা হতো গিল্ডস। নগরম মানে হচ্ছে যেগুলো শহরের যে অর্গানাইজেশন, 72 সংখ্যায় কিন্তু ছিল, এদের মাধ্যমে কিন্তু বিজনেস হতো। मतलब 72 नागरम्स मैनी गिल्ड्स। गिल्ड्स का मतलब होता है जो ट्रेडिंग कम्युनिटी थे उनका जो ऑर्गेनाइजेशन बनता था, ये इसको गिल्ड्स बोला जाता था, जो सी ट्रेड होते थे। और नगरम जिसको बोला जाता है, वो जो लैंड रूट्स के ट्रेड होते थे, उनका जो संगठन है वो नगरम कहा जाता था। तो ये मतलब ये ऑर्गेनाइजेशन है। और भी बहुत सारे ऑर्गेनाइजेशन ट्रेडिंग कम्युनिटी यहाँ पर थे, इनका नाम मैंने दिया है मणिग्रामम, अय्यावुलू, जो 500 लॉर्ड्स ऑफ आइहोल बोला जाता है, ऑल्सो कॉल्ड आइनुरुबर, नाना देशी, बीरा बालंगियर, बालंजियर, बीरा बालांजू, বানালজু অ্যান্ড আঞ্জু বান্নান এক্সেট্রা, এই বণিক কমিউনিটি গুলোর এগুলোর নাম তোমাদের নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। আনুরবার, নানাদেশি, বীরা বালানজিয়ার, বীরা বানালজু অ্যান্ড আঞ্জু বান্নান, এদের হচ্ছে ট্রেডিং কমিউনিটি, এরা ব্যবসাগুলোকে কন্ট্রোল করতেন। নাগরমাত্রাস ওয়ার দ্য কমিউনিটিস অফ নাগরম, নগরদের ওনাদের হেড নাগরমাত্রাস, নগরগুলোর। নগরম মিন্স বুঝতেই পেরেছো টাউন টাইপের, তাদের অর্গানাইজেশনকে নগরমাত্রার বলা হচ্ছে। আচ্ছা, এরিভির পাট্টিনামস, এরিভির পাট্টিনামস ওয়ার দ্য ট্রেডিং কমিউনিটিস ফর্টিফাইড সেটেলমেন্টস, ট্রেডিং কমিউনিটি ঘিরে একটা সংগঠন, সেটা হচ্ছে এরিভির পাট্টিনামস, পাট্টিনামস। তো উইচ আর প্রটেক্টেড বাই আর্মি কন্টেনমেন্ট কল্ড নীলাই পাড্ডাই। এই অর্গানাইজেশন অফিস যেগুলো হতো, এই সংগঠনের যে অফিসগুলো, সেগুলোকে পুলিশদের পাহারা দিয়ে রাখা হতো, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল। তোমাদের বলে নি যে এই সূত্রে যে দক্ষিণ ভারতে চোল রাজাদের সময়কালে মন্দিরগুলো বিজনেসের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। मतलब जो टेम्पल हुआ करते थे उस जमाने में, बिजनेस को स्प्रेड करने के लिए बहुत ही अहम हिस्सा पालन किए थे। कैसे? कारण मंदिर में बहुत सारे पैसे जमा होता था, वो जो डोनेशन के थ्रू आए या तो ये जो पैसा है ना, मंदिर वाले ये ऑर्गेनाइजेशन को देते थे। वो ऑर्गेनाइजेशन ट्रेडिंग कम्युनिटी ट्रेडिंग जो कम्युनिटी थे उनको ट्रेडर्स को देते थे, चाहे वो सूद में ही देते थे, इंटरेस्ट में देते थे कि आप लोग बिजनेस कीजिए, वहां उसका जो इंटरेस्ट आएगा वो मंदिर को मतलब ऑर्गेनाइजेशन लेते थे, मंदिर को भी देते थे। मतलब ये मंदिर भी एक बिजनेस का बहुत बड़ा हिस्सा दक्षिण भारत में हुआ था। দক্ষিণ ভারতে মন্দিরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিজনেস বিল্ড আপ করার জন্য। কারণ হচ্ছে দক্ষিণ ভারতের যে সমস্ত ডোনেশন পড়তো মন্দিরগুলোতে, প্রচুর পরিমাণে সোনা দানা, টাকা পয়সা, তো এই যে ডোনেশনটা তারা বিজনেস অর্গানাইজেশন গুলোকে দিতেন। অনেক সময় এটা দেখা গিয়েছে এই বিজনেস অর্গানাইজেশন গুলো ওরা ট্রেডার্সদের সাহায্য করেছে, ট্রেডার্সরা বাণিজ্য করেছে এবং ওখান থেকে টাকা নিয়ে ইন্টারেস্ট নিয়ে মন্দিরগুলোতে ইন্টারেস্ট এসেছে। অর্থাৎ আমরা জানি মন্দিরকে কেন্দ্র করে নানান শিল্প গড়ে ওঠে, এটা তো আমরা মোটামুটি জানি। এখনকার দিনেও যদি আমরা দেখি, ধরো তারাপীঠ যাই, আমাদের দক্ষিণেশ্বরে যাই, ভারতবর্ষে বড় বড় জায়গায় যায়, বানারস যায়, কেদারনাথ যায়, দেখবে এখানে কেন্দ্র করে তো বিরাট বড় মার্কেট গড়ে ওঠে। তো সেই সময়ে প্রচুর লোকের কর্মসংস্থান হয়। তো এই মন্দিরগুলো কিন্তু দক্ষিণ ভারতের চোল রাজাদের সময়কালে বাণিজ্যের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এমন সময় এমনও দেখা গিয়েছে রেফারেন্স যে এই চোলদের মন্দিরগুলো অনেকগুলো ট্রেডিং কমিউনিটি কন্ট্রোল করছেন, তারা নিজেরা চালাচ্ছেন ট্রেডিং কমিউনিটি। সে মানে এই যে আমি নামগুলো বললাম, গিল্ডস কে বললাম, তো এই অর্গানাইজেশন গুলোকে কন্ট্রোল করতেন। এই মন্দিরও অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চোল রাজারাও অনেক সময় মন্দিরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার
আর জন্য অনেক সময় গুরুত্ব দিয়েছেন মন্দিরকে। তো দক্ষিণ ভারতে মন্দিরগুলোর ভূমিকা কিন্তু সোশিও ইকোনমিক হিস্ট্রিতে কিন্তু ভীষণভাবে রয়েছে। যদিও মন্দির নিয়ে তোমাদের আলাদা টপিক হবে, তোমরা নিশ্চয়ই পড়বে। তো আ এই আ দক্ষিণ ভারতের এই মন্দিরগুলো এবং এই যে বিজনেস আমাদের চোল রাজাদের সময়কালে ভারতবর্ষের ইতিহাসে সবথেকে বেশি বিস্তার ঘটেছিল এবং চোল রাজারা, তাহলে আমরা লাস্টে যেটা এটা জিনিস তাহলে বুঝতে পারলাম যে চোল রাজাদের নিজেদের ভূমিকা, মন্দিরগুলোর ভূমিকা এবং অর্গানাইজেশনের ভূমিকা এবং চোল রাজাদের যে প্রাকৃতিক পরিবেশ সেটাই বাণিজ্য বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সহ আমাদের এশিয়া মহাদেশের পশ্চিম এশিয়ার দেশগুলিতেও এর বিস্তার কিন্তু ঘটেছিল এবং ভারতবর্ষের প্রচুর পরিমাণে সোনা এবং মিডিয়াম একটু কয়েন্স গুলো একটু দেখে নিই যে কিসের মাধ্যমে এই বিজনেসটা হতো, নামগুলো একটু জানতে পারবো তাহলে আমরা কিসের মাধ্যমে এক্সচেঞ্জ হতো। দেখো এই যে প্যাডি ক্রপস অলসো ইউজড ফর এক্সচেঞ্জের জন্য শস্য এক্সচেঞ্জ করা হতো বিজনেসটাতে। তবে এই যে গোল্ড কয়েন গুলো পাওয়া গিয়েছে সেগুলো তখনকার দিনে গোল্ড কয়েন গুলোর নাম দেখো, পন, কাশু, কালানজু এই সমস্ত নাম। सिल्वर कॉइन्स ऑल्सो यूज्ड, तो उस जमाने में ये सब भी कॉइन के तौर पे इस्तेमाल होता था। एक बार हम तुम लोगों को थ्री एंशिएंट तमिल एम्पायर का जो लोगोज है, ये पहले अलग अलग डायनेस्टी का था, चेरा डायनेस्टी, चोला डायनेस्टी एंड पांड्यन डायनेस्टी। चोला डायनेस्टी का जो एम्बलम है ये है टाइगर, जंपिंग टाइगर। तो बाद में ये जाके नेशनल एम्बलम बना चोलास का। ये देखो यहाँ पर ये मैंने एक पेंटिंग लगाया यहाँ पर और ये है चोलास का लोगो। जहाँ जहाँ पर चोलास जाते थे ये एम्बलम लगा हुआ एक जहाज वहां पर जाते थे। আচ্ছা, চোলদের সময়কালের একটা সিলভার কয়েনে উত্তম চোলার একটা রেফারেন্স আমি দেখাই। চোল রাজারা কিন্তু এটাকে কয়েনে ব্যবহার করেছেন। কারণ চোল রাজাদের সঙ্গে এই ৩ টে ডায়নেস্টির গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কারণ এনারা ওইখান থেকে একতাবদ্ধ হয়ে চোল ডায়নেস্টিতে এসেছে। পরবর্তীকালে ডেভেলপ হয়েছিল। যার জন্য এটা ৩ টে সিম্বলকেই কয়েনেতে ইউজ করেছেন। দেখো তীর ধনুক, মাছ আর বাঘ। এই কয়েনটা উত্তম চোলাটা দেখো, এই দেখো তীর ধনুক, এখানে একটা জন্তু শুয়ে আছে সম্ভবত বাঘ আর ডাবল ফিশ। তো এটা কিন্তু লোগোতে আমাদের এই যে এই লোগোটার সঙ্গে আর এই কয়েনের লোগোটা অনেকটা मिले जाए। मतलब चोलस का जो डायनेस्टी का विकास हुआ है वो चेरा, पांड्या और चोला ये तीनों हिस्सों को मिला के बाद में ये डेवलप की चोला डायनेस्टी के रूप में। इसलिए इन तीनों डायनेस्टी का लोगो यहाँ पर उत्तम चोला के कॉइन में भी हम लोग देखते हैं। চোলদের সময়কালের মন্দিরগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলতে গিয়ে আমি তোমাদের এই মন্দিরের ছবিটা দেখাচ্ছি। কারণ এটা হচ্ছে বৃহদেশ্বর টেম্পলের পিকচার। বৃহদেশ্বর টেম্পল দক্ষিণ ভারত তথা ভারতবর্ষের সবথেকে বড় মন্দির। মন্দির নিয়ে আলাদা তোমাদের ক্লাস হবে। তোমরা নিশ্চয়ই তোমাদের সবার জানতে পারবে। তোমাদের বইয়েতে অনেক ডিটেইলস আছে, জানবে। এটা হচ্ছে গোপুরম গেট। मंदिर गेट के गोपुरम बोला है। हम जस्ट ऐसे ही शो कर रहे हैं क्योंकि मंदिर भी बहुत ही अहम हिस्सा पालन किए थे चोलस की इकोनॉमी में। ये एक ऐसा नॉर्मल पिक्चर दिया हुआ है जैसे चोलस का ऐसे जहाज आ रहे थे इधर उधर, माल उठाने के काम करते थे ये सब लोग। তো মাল ওঠানো নামানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। আমি একটি ভিডিও দেখাবো তোমাদের। আমি রিসেন্টলি 2020 তে চেন্নাই ভিজিট করেছিলাম। ওখানে এই ভিডিওটিতে তোমরা দেখতে পাবে যে মানে বাড়ি বাইরে যে জাহাজ আসছে দক্ষিণ ভারতের ওই অংশে যাওয়া এবং ওই জাহাজকে দেখা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো বর্তমান যুগে জাহাজ কি করে আসে তার একটা স্যাম্পল আমি যারা স্টুডেন্ট আছো তোমাদের শো করছি। ভিডিওটা একটু দেখো। আমরা একদম শেষ প্রান্তে এসে চলেছি ক্লাসে। তো ভিডিওটা দেখেই আমরা লাস্টে শেষ করব। তো ভিডিওটাতে কেমন দেখবে দূর থেকে জাহাজ আসছে তোমরা দেখতে পাবে। তো you can see some ships are coming or moving. Let's see the video. এটা মারিন বিচ যেটা দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ টুরিস্ট প্লেস। বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের একটা পিকচার। 2020 সালে আমি ভিজিট করেছিলাম, গিয়েছিলাম। ওই দূরেতে দেখতে পাবে জাহাজের ছোট্ট ছোট্ট অংশ, আমি দেখো জুম করেছি, ওই যে জাহাজ দেখা যাচ্ছে वहां पर शिप दिखाई दे रहा है, वो आ रहा है, मूव कर रहा है, वहां पर बिजनेस के लिए आ रहा है, जा रहा है। उस जमाने में चोलस के टाइम में ऐसे ही होता था, इसीलिए हम इसे ये वीडियो को दिखा रहे हैं तुम लोगों को। তো ও দূরের নিশ্চয়ই জাহাজ তোমরা দেখতে পেয়েছো। তো এটা হচ্ছে বঙ্গোপসাগরের মানে আমাদের চেন্নাই
চেন্নাই থেকে কিছুটা সামান্যই, চেন্নাই টাউন থেকে। মারিন বিচ অত্যন্ত সুন্দর প্লেস। যদি তোমাদের সময় হয় তোমরা আমাদের ভারতবর্ষের এটি আমি এবং আমাদের ভারতবর্ষের হিস্টোরিক্যাল একটা স্টেট, তোমরা অবশ্যই ভিজিট করো, খুব ভালো লাগবে। এটা লাস্ট, এটা দিয়ে আমি শেষ করব। দক্ষিণ ভারতের যে চোল রাজারা যে নৌকা ব্যবহার করতেন তার একটা স্যাম্পল কপি চোলদের আমাদের দক্ষিণ ভারতের মিউজিয়ামে রাখা রয়েছে। পাওয়া গিয়েছিল এসআই এর তরফ থেকে, এটা নতুন করে বানানো, মানে ওইটার কপি রেপ্লিকা বানানো হয়েছে। এরকম ভাবে চোল রাজারা নৌকা ইউজ করতেন। তো সেটার প্রমাণ আমি দিয়ে আজকের এই ক্লাস আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। তোমরা ফিডব্যাক জানাবে অবশ্যই, তাহলে আমি হয়তো আরো নতুন উদ্যমে অনেক কিছু তোমাদের ইনফরমেশন দিতে পারবো। তো সকলকে আরেকবার ধন্যবাদ জানাই এতক্ষণ থাকার জন্য। আজকের মতো এখানে এই ভিডিও শেষ করলাম। আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ।